ভার্জিনিয়া উলফের একটা উপন্যাস হাতে এসেছে, টু দ্য লাইট হাউসের অনুবাদ। অনুবাদটির শিরোনাম দেয়া হয়েছে বাতিঘর। অনুবাদ করেছেন রাবেয়া রব্বানী। প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে। তো আজ থেকে এই বইটা আমি শুরু করতে যাচ্ছি। বইয়ে ছোট করে একটা ভূমিকা দেওয়া আছে, ভূমিকাটা আপনাদের জন্য পড়ছি। টু দ্য লাইট হাউস একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। ভার্জিনিয়া উলফ নিজে তার এই বই সম্পর্কে বলেছেন, সহজভাবে বলতে গেলে এটা আমার সকল বইয়ের মধ্যে সেরা। উলফের নিজের ছেলেবেলা ও পারিবারিক আবহের সাথে হুবহু মিল পাওয়া যায় বলে উপন্যাসটিকে তার আত্মজীবনী বলেও মনে করা হয়। বিশ্বের বহু দেশের সাহিত্যের শিক্ষার্থীদের জন্য উপন্যাসটি পাঠ্য ও গবেষণার বিষয়, যার কারণ এর বিশেষ ধরনের ন্যারেটিভ। টু দ্য লাইট হাউস মূলত স্ট্রিম অফ কনশাসনেস ন্যারেটিভে লেখা। ঊনবিংশ শতাব্দীর শেষ হতে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত সময়ের মধ্যে সাহিত্যে এই বিশেষ ন্যারেটিভের উদ্ভব ঘটে এবং যা ব্যবহার করেন অনেক বিখ্যাত সাহিত্যিক। উইলিয়াম ফকনারের অ্যাজ আই লে ডাইং, জেমস জয়েসের ইউলিসিস, ভার্জিনিয়া উলফের মিসেস ডালাওয়ে ইত্যাদি স্ট্রিম অফ কনশাসনেস ন্যারেটিভের কিছু উৎকৃষ্ট উদাহরণ। অনভ্যস্ত পাঠকের জন্য স্ট্রিম অফ কনশাসনেস ন্যারেটিভ সম্পর্কে জানা জরুরি। প্রচলিত সাধারণ সাহিত্যে চরিত্রের অভ্যন্তরীণ চিন্তা রৈখিক বা সুসংযতভাবে লেখা হয়ে থাকে, যা মূলত সত্য নয়। বিজ্ঞানসম্মতভাবে মানুষের চিন্তা কখনোই বিন্যস্ত নয়, সুসজ্জিত বা সম্পূর্ণ বা অনুমেয় নয়। মানুষের চেতনা বা চিন্তার প্রবাহে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে বহমান। মস্তিষ্ক চিন্তা করার সময় একই সাথে স্মৃতিচারণ করে, একই সাথে ভবিষ্যৎ নিয়ে উদ্গ্রীব হয় এবং একই সাথে বর্তমানও তাকে টেনে ধরে। তাই অন্তর্গত চিন্তা কখনো ব্যাকরণ মানে না, পুনরাবৃত্তি করে, এক চিন্তা থেকে অন্য চিন্তায় ঝাঁপ দেয়। কখনো এক চিন্তার ভেতর অন্য চিন্তা ঢুকতে থাকে বা কখনো বারবার একই চিন্তায় পাক খায়। প্রচুর আবেগী উচ্ছ্বাস থাকে, দ্বিধা থাকে, বিরতি থাকে, স্বগতোক্তি থাকে। সাহিত্যে স্ট্রিম অফ কনশাসনেস প্রয়োগ বলতে এমন একটি বর্ণনা পদ্ধতিকেই বোঝায় যেখানে মস্তিষ্কের চিন্তার ধরন হুবহু অনুকরণ করা হয়, যেখানে মূলত চরিত্রের অভ্যন্তরীণ চিন্তা প্রাধান্য পায়, আকর্ষণীয় গল্প নয়। এই ধরনের ন্যারেটিভ বেশ অনাটুকে হয়, সংলাপ একেবারেই কম থাকে, আর যখন সংলাপ আসে তখন তা মানুষের অন্তর্জগৎ থেকে বহির্জগতের পার্থক্য ভীষণভাবে স্পষ্ট করে তোলে। তাই টু দ্য লাইট হাউস উপন্যাসের ধারা বর্ণনায় মাঝে মাঝে বন্ধনীর ভেতর এমন কিছু বাক্য দেখা যায় যা অনভ্যস্ত পাঠে বিষয় সংশ্লিষ্ট বলে মনে হয় না, অসংলগ্ন মনে হয়। আসলে সেগুলো পাশাপাশি চলতে থাকা অনেক চিন্তার মধ্যে সবচেয়ে জোরালো চিন্তা, যা বারবার উকি দিচ্ছে। উদাহরণস্বরূপ, এই উপন্যাসে গ্রিন হাউস বানাতে খরচ পড়বে 50 পাউন্ড। এই চিন্তাটি বা বাক্যটি প্রায় অনেক জায়গায় বন্ধনীর ভেতর দেখতে পাওয়া যায়, যা মূল চিন্তার সাথে সংযুক্ত নয়। কখনো কিছু বাক্য সম্পূর্ণ না হতেই অন্য প্রসঙ্গে চলে যেতে দেখা যায়, ব্যাকরণ না মেনে বাক্য শেষ করতে দেখা যায়। দেখতে পাওয়া যায় প্রচুর সেমিকোলন, যা একটি বাক্যকে সম্পূর্ণ করে না। হুট করে ব্যাপারটা অগোছালো মনে হলেও কিছু দূর পাঠ করলে মস্তিষ্কের এই চিন্তার ধরনে একটা অঙ্ক, একটা তাল ধরতে পারা যায়। কাব্যিক হয়ে ওঠে বর্ণনা, যা একই সাথে শ্রুতিমধুর ও ছন্দময়। টু দ্য লাইট হাউস উপন্যাসে উলফ এই ছন্দ ভালোমতোই তুলে ধরতে পেরেছেন, তাই উপন্যাসটিকে মাঝে মাঝে মনস্তাত্ত্বিক কাব্য বলেও ভ্রম হয়। এই উপন্যাসে স্ট্রিম অফ কনশাসনেস ন্যারেটিভের মাধ্যমে একটা চরিত্রের নিজস্ব চিন্তা প্রণালী ছাড়াও একই সময়ে একই জায়গায় উপস্থিত অন্যান্য চরিত্রের চিন্তার বৈপরীত্যকে দেখানো হয়েছে। একজনের চিন্তা থেকে অন্যজনের চিন্তায় ঝাঁপ দেওয়া হয়েছে। নারী পুরুষের মনস্তাত্ত্বিক বৈপরীত্য দেখানো হয়েছে এই পৃথিবীকে বা জীবনকে নারী পুরুষ কতটা ভিন্নভাবে দেখে বা পৃথিবীতে তাদের কাজ বা অবদানও কতটা ভিন্ন। একই সাথে লিলি ব্রিস্কো নামক চরিত্রকে দেওয়া হয়েছে উভয় লিঙ্গের দৃষ্টি, যা নারী পুরুষ দৃষ্টিকোণকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। ফ্রয়েড থেকেও কিছুটা অনুপ্রাণিত উলফ এই উপন্যাসে ইডিপাস বা ইলেকট্রো কমপ্লেক্স ব্যাখ্যা করেছেন এমন অনেক আচরণ যা আমাদের অবচেতন মন দ্বারা প্রভাবিত। এছাড়া উপন্যাসের দ্বিতীয় ভাগে লক্ষ্য করা যায় একটি পতিত বাড়ির প্রতিটা বস্তুর পার্সনিফিকেশন বা ব্যক্তিরূপ দান, যার ফলে বস্তুর উপর জীবনের প্রভাব আর জীবনের সাথে বস্তুর সংশ্লিষ্টতা স্পষ্ট হয়। বস্তু ও প্রাণ
মিলেমিশে একাকার হয়ে ভিন্ন এক দৃষ্টিকোণ তৈরি করে। আর তাই এমন অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তুলে ধরা সহ সাহিত্যের চেতনা প্রবাহের সফল রূপদান আর চমৎকার মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণের কারণে ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস আজও বিশ্ব সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে টিকে আছে। এবার শুরু করছি মূল উপন্যাস। জানালা। হ্যাঁ, আবহাওয়া ভালো থাকলে অবশ্যই যাবে, কিন্তু তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, মিসেস রামসে বললেন। মায়ের কথাগুলো ছেলেটার মনে আনন্দের বন্যা বইয়ে দিল। যেন সব ঠিকঠাক হয়ে গেছে, যেন তাদের যাওয়া হচ্ছেই হচ্ছে, যেন বছরের পর বছর যে চমৎকার ঘটনাটি ঘটার অপেক্ষায় ছেলেটা ছিল তা একটিমাত্র অন্ধকার রাতের ব্যবধানে ও একটিমাত্র দিনের নৌ ভ্রমণেই সংঘটিত হতে যাচ্ছে। জেমসের বয়স মাত্র 6 হলেও সে এমন একটি বিশেষ পরিবারের ছেলে যেখানে খুব কম বয়সেও যদি অনুভূতির চাকায় একটু বাঁক আসে, তবে তার ছোট্ট জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত একেবারে স্তব্ধ করে দিতে পারে, যার উপর তার ভবিষ্যৎ ব্যক্তিত্বের ধরন, মানসিক উৎফুল্লতা বা বিষণ্ণতা নির্ভর করে। তবে পারিবারিক এই বিশেষ ধরন জেমসের আশাবাদী মনকে জব্দ করতে পারেনি, বরং সম্ভাবনার মেঘকে সুলভ বলেই সে বিশ্বাস করতে শিখেছে। মায়ের স্বর্গীয় কথাগুলো শোনার পাশাপাশি জেমস রামসে এখন মেঝেতে বসে নৌ ও সেনাবাহিনীর সচিত্র পঞ্জিকাটি থেকে ছবি কেটে ফ্রিজের উপর সাঁটছে। কাটা ছবিগুলোর কিনারাগুলোও যেন আনন্দে পতপত করছে। ঠেলাগাড়ি, ঘাস কাটার যন্ত্র, ঝাউ গাছের শব্দ, বৃষ্টির আগে গাছের পাতা সাদা হয়ে আসা, দাঁড়কাকের কা কা, ঝাড়ুর শব্দ, পোশাকের খচমচ শব্দ, এইসব কিছু তার মনে গোপন ভাষায়, গোপন সংকেতে, নানান বর্ণে, নানান ঢঙ্গে আগে থেকেই লিপিবদ্ধ করা আছে। যেহেতু উঁচু কপাল আর হিংস্র নীল দুই চোখের জন্য জেমসকে বাইরে থেকে এখন বেশ কঠিন ও নির্দয় মনে হচ্ছে ভীষণ অকপট ও বিশুদ্ধ। তার সাথে ভ্রু কুঁচকে থাকায় তার মানবিক অনিশ্চয়তা স্পষ্ট হয়ে আছে। তাই মিসেস রামসে ফ্রিজের চারপাশে পরিচ্ছন্নভাবে জেমসের এই কাঁচি চালানোটা দেখছে আর কল্পনা করছে ছেলেটা যেন তার লাল কোট পরা অবস্থায় জনসংকটে কঠোর দিক নির্দেশনা দিচ্ছে। ড্রয়িং রুমে জানালার কাছে দাঁড়িয়ে জেমস রামসের বাবা বললেন, কিন্তু মনে হয় না আবহাওয়া ভালো হবে। যদি জেমসের কাছে এখন হাতুড়ি, ছড়ি বা অন্য কোনো অস্ত্র থাকত, তবে সে এক্ষুনি তার বাবার বুকে সেটা বসিয়ে দিত এবং মেরে ফেলত। মিস্টার রামসের উপস্থিতি এমনই চরম উত্তেজনা তার ছেলে মেয়েদের মনে তৈরি করে। এই যেমন এখন জেমসের বাবা মিস্টার রামসে একটি ছুরির মতো সরু ব্লেডের মতো হেলান দিয়ে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মকভাবে হেসে শুধু নিজের ছেলের মোহভঙ্গই করছেন না বা তার চেয়ে শতগুণ ভালো স্ত্রীকে উপহাসই করছেন না, বরং নিজের বিচারের সঠিকতা নিয়ে একটা সূক্ষ্ম অহংকারও প্রকাশ করছেন। মিস্টার রামসে যা বলেছেন তা একেবারে সত্যি কথা। বরাবরই তিনি এমন সত্যি কথা বলেন। মিথ্যা বলতে তিনি পারেনই না। একটা সত্য নিয়ে তিনি কখনোই ছলচাতুরি করেন না। কখনোই কোনো অপ্রিয় সত্যকে বদলে কোনো মরণশীল মানুষের মন রক্ষা করেন না। বিশেষ করে নিজের বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই না। তিনি মনে করেন তার শরীর থেকে নির্গত বীজদের ছোট থেকেই জানা উচিত জীবন কতটা কঠিন, সত্য কতটা আপসহীন। মানুষের ঝলমলে আশা অসত্যের কল্পিত রাস্তায় নিভে যায়। মানুষের দুর্বলতা একসময় আর্তনাদ করে সেই মিথ্যার অন্ধকারে ঢলে পড়ে। এই কথাটা ভাবতে ভাবতে মিস্টার রামসে তার পিঠ সোজা করে নীল চোখ দুটো সরু করে দিগন্তের দিকে রাখলেন। এজন্য একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সাহস, প্রয়োজন সত্যকে জানা এবং তা সহ্য করার ক্ষমতা। কিন্তু হয়তো ভালো হয়ে যাবে। আমি আশা করি আমরা যেতে পারবো। মিসেস রামসে তার বুনতে থাকা লাল মোজাজোড়া একটু অস্থিরভাবে পাকিয়ে বলল, যদি আজ রাতে সে মোজাজোড়া বুনে শেষ করতে পারে, যদি বাতিঘরটায় তাদের যাওয়া হয়, তাহলে এটা বাতিঘর দেখাশোনা করার লোকটার বাচ্চাটাকে দিতে পারবে। বাচ্চাটা নিতম্বে জয়েন্টে যক্ষা রোগ ধরা পড়েছে। কিছু পুরনো ম্যাগাজিন, কিছু তামাক, যাই খুঁজে টুজে পাওয়া যায় তা নিয়ে যেতে হবে লোকটার জন্য। এমন না জিনিসগুলো তাদের খুব কাজে লাগবে, তবে তাদের ঘরটা একটু হলেও তো পরিপূর্ণ দেখাবে। দিনরাত বসে থাকা, বাতি মোছা, সলতে ছাঁটাই করা বা বাগান নিড়ানি করতে করতে একঘেয়ে বোধ করা গরিব মানুষগুলোকে জিনিসগুলো হয়তো কিছুটা আনন্দ দিবে।
কিভাবে মানুষ একটা টেনিস বলের মতো ছোট পাথরের উপর সারা মাস চুপচাপ বসে থাকতে পারে, আর তাও এমন ঝোড়ো আবহাওয়ায়? মিসেস রামসের মনে প্রশ্ন জাগে। কোনো পত্রিকা নেই, চিঠিপত্র নেই, কারো সাথে দেখা নেই। বিবাহিত হলে নিজের স্ত্রীর সাথে দেখা করা যায় না, জানা যায় না বাচ্চাগুলো কেমন আছে। তারা যদি অসুস্থ হয় বা পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলে, তবুও দিনের পর দিন একজন মানুষের সেখানে কিছুই করার নেই, বিষণ্ণ ঢেউয়ের আছড়ে পড়া দেখা ছাড়া। আর যদি ভয়াবহ একটা ঝড় আছড়ে পড়ে, পাখিগুলো উদ্ভ্রান্তের মতো উড়ে বাতিগুলোর উপরে সে হুমড়ি খেয়ে পড়ে, পুরো জায়গাটা কেঁপে কেঁপে ওঠে, তখনও দরজার ফাঁক দিয়ে নাকটা বের করার সাহস পর্যন্ত একজন মানুষ জোটাতে পারে না, সাগরে ভেসে যাওয়ার ভয়ে। কিভাবে একজন মানুষের এইসব ভালো লাগে? বিশেষ করে নিজের মেয়েদের বোঝাতে মিসেস রামসে স্বগতোক্তির মতো প্রশ্নগুলো করল, আর একই সাথে একটু ভিন্নভাবে মেয়েদের এও বুঝিয়ে দিল সবার উচিত হবে যা পারা যায় তাই সাথে নিয়ে যাওয়া। নাস্তিক টান্সলে তার রোগা আঙুলগুলো এভাবে ছড়িয়ে দিল যাতে আঙুলের ফাঁক দিয়ে বাতাস বইতে পারে। তারপর বলল, বাতাস একেবারে পশ্চিম দিকে বইছে। পুরো সন্ধ্যাটা টান্সলে ছাদে ওঠা নামা করে মিস্টার রামসেকে সঙ্গ দিয়েছে। তার এই কথাটা বলার মানে হচ্ছে বায়ুপ্রবাহের সম্ভাব্য দিকটা একেবারেই খারাপ, বাতিঘরে যাওয়া ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, টান্সেলে মেনে নেওয়ার মতো কথা বলেনি মিসেস রামসে, এটা স্বীকার করল, এবং এই কথাটা বলে সে জেমসকে আরও হতাশ করল, এটাও ঠিক। তবুও সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করুক, এটা মিসেস রামসে চায় না। নাস্তিক বলে উঠল সবাই টান্সেলকে। রোজ বাচ্চা নাস্তিক বলে মজা করল, প্রু মজা করল, অ্যান্ড্রিও, জ্যাসপার, রজার সবাই উপহাস করল, আর ন্যান্সিও যখন টান্সেলকে নিয়ে মজা করল তখন মনে হলো যেন একজন হাঁটুর বয়সী ছেলে হয়ে সবাইকে হেব্রিজে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য দাঁতহীন এক বিরক্ত বৃদ্ধ পর্যন্ত টান্সেলের মাথায় চাটি দিল। সে বৃদ্ধের জন্য এখানে সবার সাথে থাকাটা অন্তত একা থাকার চেয়ে সহনীয়। অসভ্য, কড়া গলায় বললেন মিসেস রামসে। যদিও মিসেস রামসে সবাইকে কিছুটা বাড়িয়ে বলেছে, যদিও সে একটু বেশি মানুষজনকে এখানে আসার জন্য আমন্ত্রণ করে ফেলেছে, এজন্য কয়েকজনকে আলাদা বাসা ভাড়া করে রাখতে হয়েছে, কিন্তু তাই বলে সে তার অতিথিদের সাথে খারাপ আচরণ সহ্য করতে পারে না। বিশেষ করে এই হতদরিদ্র তরুণটির অপমান তো সহ্য করার মতো নয়, যাকে মিস্টার রামসে প্রতিভাবান বলে থাকে, এবং যে ছেলেটি মিস্টার রামসের এতটা ভক্ত এবং মিস্টার রামসের দাওয়াতেই যে কিনা এখানে বেড়াতে এসেছে। মিসেস রামসে নিজেকে সকল পুরুষের অভিভাবক মনে করে। এই যে পুরুষরা শৌর্যবীর্য ক্ষমতায় সেরা, এই যে তাদের চুক্তি বা সন্ধি করার ক্ষমতা, ভারত শাসন করার দক্ষতা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিভা, এত কিছুর পরও মিসেস রামসের সাথে যে ব্যবহার তারা করে তা ব্যাখ্যা করে না বলতে পারলেও কোনো নারীর পক্ষে এটা না বোঝা বা স্বীকার না করার উপায় নেই যে বিশ্বাস, শিশুসুলভ পবিত্রতা বা শ্রদ্ধা এইসব একজন তরুণ পুরুষের কাছ থেকে একজন বয়সী মহিলাও আত্মসম্মান না খুইয়েই পেতে পারে, আর তার মেয়েগুলো কিনা এই প্রাপ্তির মূল্য বোঝে না। এদের কপালে কি আছে কে জানে। হায় ঈশ্বর, এই মেয়েগুলো কিনা তারই সন্তান। এদের সকল আচরণ তার উদরের দিকেই তো আঙুল তোলে। মিসেস রামসে এবার কড়া গলায় ন্যান্সিকে বলল, টান্সেলে কাউকে তাড়িয়ে দেয়নি, কেবল তার মতামত প্রকাশ করেছে। তার মেয়েগুলো নিশ্চয়ই এই চারিত্রিক সমস্যাটা কাটিয়ে উঠবে। নিশ্চয়ই কোনো সহজ বা কম কষ্টকর রাস্তা আছে তাদের শুধরে যাওয়ার। মিসেস রামসে দীর্ঘশ্বাস ফেলল। আয়নায় তাকিয়ে তার 50-এর পাকা চুল আর ডেবে যাওয়া গাল দেখে ভাবল, কিছু কাজ সে হয়তো আরও ভালোভাবে সম্পন্ন করতে পারে, যেমন তার স্বামীকে ও অর্থকড়ি আরও ভালোভাবে হিসাব করে নেওয়া, বা বইপত্র আরও কিছুটা গুছিয়ে রাখা। কিন্তু কোনো সিদ্ধান্তের জন্য, কোনো সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য বা দায়িত্বে অবহেলার করার জন্য কখনো তাকে এক মুহূর্ত পরিতাপ করতে হয়নি। চার্লস টান্সেলকে উপহাস করার জন্য প্রু, ন্যান্সি আর রোজকে কড়া গলায় ধমক দেওয়ার পর মিসেস রামসে এখন তীক্ষ্ণ দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে দেখছে ওদের। মায়ের চেয়ে ভিন্ন জীবনযাপনে অভ্যস্ত মেয়েগুলো এই অসভ্য আচরণ শিখেছে খুব সম্ভবত প্যারিসে থাকার কারণে। সেখানকার জীবন বেশ বন্য, সবসময় পুরুষের বা অন্য কারো যত্ন নিতে হয় না, যেখানে সবার মনের ভেতর বশ্যতা ও বীরত্ব নিয়ে, ইংল্যান্ডের ব্যাংক আর ভারত শাসন নিয়ে, আংটি পরা হাত আর ফিতে নিয়ে নীরব প্রশ্ন খেলা করে। এইসব কিছুই সৌন্দর্যের শ্বাস সংক্ষেপ বহন করেছে
আর তাদের নারী মনে পুরুষত্বের নিজস্ব সংজ্ঞা তৈরি করেছে এবং তাদের এমন একটা স্থূল চরিত্রে পরিণত করেছে যে স্কটল্যান্ডের স্কাই দ্বীপে দাওয়াত করে নিয়ে আসা হতভাগ্য নাস্তিক চার্লস টানসেলকে উপহাস করার কারণে তার মা তাদের ভৎসনা করার পরও তারা এভাবে টেবিলে মায়ের দৃষ্টির অধীনে বসে আছে। তার মায়ের অদ্ভুত কঠোরতাকে, তার চরম আতিথেয়তাকে শ্রদ্ধা দেখাচ্ছে যে মনে হচ্ছে একজন রানী একজন ভিক্ষুককে কাদা থেকে তুলে তাদের পা ধুয়ে দিচ্ছে। মিস্টার রামসের সাথে জানলার ধারে দাঁড়িয়ে 2 হাতের তালি বাজিয়ে চার্লস টানসেলে আবার বলল, আগামীকাল বাতিঘরে যাওয়া হবে না। আসলেই বেশি বাড়াবাড়ি করছে ছেলেটা। মিসেস রামসের এখন চাইছে টানসেলে ও মিস্টার রামসে দুজনই যাতে তার ও তার ছেলের কাছ থেকে সরে গিয়ে কথা বলে। মিসেস রামসে টানসেলের দিকে তাকালো। কি বিরক্তিকর যে ছেলেটা। তার ছেলেমেয়েরা বলে এই লোকের কোনো ঠিক ঠিকানা নেই, ক্রিকেট খেলতে জানে না, এলোমেলোভাবে শুধু খোঁচা মেরে কথা বলে। এন্ড্রিউ বলে লোকটা একটা ব্যঙ্গরসিক বর্বর। মিসেস রামসের ছেলেমেয়েরা জানে টানসেলে কী করতে পছন্দ করে। টানসেলে কেবল মিস্টার রামসের সাথে উপর নিচ হাঁটতে পছন্দ করে আর বলতে পছন্দ করে কেন এক লোক এই করেছে সেই করেছে, ল্যাটিন কবিতায় কে প্রথম সারির লেখক, কোন লোক বেশ মেধাবী কিন্তু নীরব, কে নিঃসন্দেহে বেলিওয়েলের দক্ষ কর্মী, ব্রিস্টল আর বেডফোর্ডে কে আপাতে তার প্রতিভা লুকিয়ে রেখেছে, কিন্তু তার কাজ সম্পর্কিত জার্নাল প্রকাশিত হলেই একসময় তার চাউর হতে যাচ্ছে এবং টানসেলে তার কাছে সেই জার্নালের প্রথম পৃষ্ঠার প্রমাণ রেখেছে যদি মিস্টার রামসে তা দেখতে চায় তবে অঙ্কে বা দর্শনের কিছু শাখা প্রথমবারের মতো আলোর মুখ দেখতে যাচ্ছে। হ্যাঁ, এইসব নিয়েই তারা কথা বলে। মাঝে মাঝে মিসেস রামসে নিজের মনে না হেসে পারে না। একদিন কথা হচ্ছিল পাহাড় সমান ঢেউ প্রবাদটা নিয়ে, যার মানে হচ্ছে তিলকে তাল করা। চার্লস টানসেলে কিছু না বুঝেই হয়তো বলেছিল, হ্যাঁ কিছুটা ভয়াবহ এটা। মিসেস রামসে টানসেলের সাথে মজা করিয়ে আবার বলেছিল, এই পাহাড় সমান ঢেউয়ে তুমি ভিজে চুপসে যাও না। টানসেলে তার শার্টের স্লিভ আর মোজাটা একটু পরখ করে বলেছিল, একটু স্যাঁতস্যাঁতে হয়, ভিজে না। মিসেস রামসের ছেলেমেয়েরা বলে টানসেলের এরকম বোকামির জন্য, তার চেহারা বা তার আচরণ এইসবের জন্য তারা বিরক্ত না। আসলে টানসেলের দৃষ্টিভঙ্গিকে তারা অপছন্দ করে। টানসেলের সম্পর্কে তার ছেলেমেয়েরা যে অভিযোগটা করে তা হচ্ছে, সবাই যখন মানুষজন সঙ্গীত, ইতিহাস বা অন্য মজার কোনো আলোচনা করে, এমনকি চমৎকার একটা সন্ধ্যায় বাইরে বসে আলাপ করে, তখন যে পর্যন্ত না টানসেলে পুরো আলোচনার প্রসঙ্গে একটা প্যাঁচ লাগায় কিংবা তার নিজের মতামত প্রতিষ্ঠা করে ছেলে মেয়েদের অপমান করে, সে পর্যন্ত সে শান্তি পায় না। টানসেলে ছবির গ্যালারিতে গিয়ে ছবির দিকে খেয়াল না করে হয়তো কোনো একজনকে প্রশ্ন করে বসে, আমার টাইটা কেমন বলো তো? লোকটা কেন এমন কথাবার্তা বলে ঈশ্বর ভালো জানেন, আর কেউ জানে না, রোজ বলে। এখন খাওয়া শেষ হতেই ত্রস্ত হরিণের মতো টেবিল থেকে খাবারগুলো উধাও হয়ে গেল। মিস্টার আর মিসেস রামসের 8 ছেলে মেয়ে যার যার শোবার ঘরের দিকে চলে গেল। তারা এই বাড়িতে এতটা আবদ্ধ যে কোনো বিষয় নিয়ে তর্ক গোপন রাখার কোনো সুযোগ নেই। তা টানসেলের তাই হোক, সংস্করণ বিল পাস হোক, সামুদ্রিক পাখি থেকে প্রজাপতি, মানুষজন, কিছুই না। সরাসরি সূর্যের আলো পড়ায় এই কাঠের বাড়ির তক্তাগুলো একটা অন্যটা থেকে ফাঁকা হয়ে থাকে, তাই প্রতিটা পদশব্দ স্পষ্ট শোনা যায়। আর সেই গ্রিসন্সে ক্যান্সার আক্রান্ত বাবার জন্য সুইস মেয়েটির কান্নাও শোনা যায়। বাদুরে জেগে ওঠা পশমি কাপড়ের খচখচ, খড়ের টুপি, কালির দোয়াত, রঙের কৌটা, গুবড়ে পোকা, দেয়ালে টানানো ছোট পাখির খুলিটা যা ঝালরওয়ালা সামুদ্রিক শৈবাল থেকে এখানে এনে দেয়ালে টানানো হয়েছে, যা থেকে লবণ আর আগাছার একটা ঘ্রাণ পাওয়া যায়, যে গন্ধটা সমুদ্রে গোসল করার কারণে বালুকাময় তোয়ালেতেও পাওয়া যায়, এই সব কিছুর অস্তিত্ব চরমভাবে অনুভব করা যায়। কলহ, বিভাজন, মতের পার্থক্য, কুসংস্কার, এগুলো মানুষের সত্তার প্রতিটা ভাঁজে জড়িয়ে আছে, কিন্তু তা এত তাড়াতাড়ি প্রকাশ পাচ্ছে। মিসেস রামসের অনুশোচনা হলো তার ছেলে মেয়ের ভাবনার জগৎ খুব জটিল হয়ে যাচ্ছে। তারা বেশ ফালতু কথা বলে। যেহেতু জেমস অন্য কারোর সাথে যাবে না, তাই ডাইনিং রুম থেকে মিসেস জেমসের হাত ধরে হেঁটে গেল। যেখানে মানুষে মানুষে এমনিতেই অনেক ফারাক, তার উপর আলাদা আলাদাভাবে পার্থক্য আবিষ্কার করার ব্যাপারটা মিসেস রামসের কাছে বেশ বাজে লাগে। ড্রয়িং রুমে জানালায় দাঁড়িয়ে সে ভাবল, মানুষে মানুষে সত্যিকারের ফারাকই তো যথেষ্ট। মিসেস রামসের হঠাৎ মনে হলো গরিব ধনী, উঁচু নিচু,
এসব বিচার করে আধো বিরক্তি, আধো সম্মান প্রকাশ করা, এগুলো তার ছেলেমেয়েরা জন্মসূত্রে তার কাছ থেকেই পেয়েছে। তার নিজের শরীরে এই ধরনের উচ্চবংশীয় রক্ত যদি না বইত, যদি সে এমন উঁচু বংশে জন্ম না নিত, কিছুটা পৌরাণিক ইতালীয় কোনো ঘরে জন্ম নিত, এমন কোনো ঘরের মেয়ে হতো যে 19 শতকের ইংলিশ ড্রয়িং রুমে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়, কথা বলে মধুর সুরে, উল্লাস করে বন্যভাবে, তার সকল জ্ঞান এবং তার মানসিকতা যদি সেখান থেকেই আসতো, এই অলস ইংরেজ বা নির্লিপ্ত স্কচদের কাছ থেকে আসতো না, তাহলে হয়তো আরও গভীরভাবে সে ধনী গরিব সংক্রান্ত অন্যান্য সমস্যা এবং যা সে নিজের চোখে প্রতিনিয়ত লন্ডনে দেখে তা নিয়ে ভাবতে পারত। যেমন লন্ডনে মিসেস রামসে একজন মধ্যবিত্ত বিধবার সাথে দেখা করতে গিয়েছিল। মহিলাটা তার সাথে সবসময় ব্যাগ, নোটবই আর কলম রাখে এবং তাতে মার্জিন টেনে সারিবদ্ধভাবে মজুরি, ব্যয়, কর্মসংস্থান এবং বেকারদের তালিকা তৈরি করে এই আশায় যে এতে সে তার ব্যক্তিগত দুর্দশার দিকে মন কম দেবে, তার অর্ধেক ক্ষোভ আর অর্ধেক কৌতূহল মিটবে এবং একই সাথে প্রশিক্ষণ ছাড়াই সে তা হতে পারবে যা সে খুব হতে চায়, একজন পর্যবেক্ষক, সামাজিক সমস্যা ব্যাখ্যাকারী। জেমসের হাত ধরে সেখানে দাঁড়িয়ে মিসেস রামসের মনে হলো সমাধানহীন প্রশ্ন এগুলো। জেমস তার মায়ের সাথে ড্রয়িং রুমে এসেছে, আর যাকে নিয়ে সবাই হাসাহাসি করছে সেই তরুণ ট্রান্সেলে টেবিলের পাশে দাঁড়িয়ে উসখুস করছে, একটু জবুথুবু হয়ে নিজেকে অপাঙ্কেও ভাবছে। মিসেস রামসে চারপাশে না তাকিয়েই বুঝতে পারল সবাই চলে গেছে। বাচ্চারা, মিন্টা ডয়েল, পল রেলে, অগাস্টাস, ক্যারমিকাল এবং তার স্বামী সবাই ট্রান্সেলেকে ফেলে চলে গেছে। তাই মিসেস রামসে একটা দীর্ঘশ্বাস ফেলে পেছন ফিরে ট্রান্সেলেকে বলল, খারাপ না লাগলে আমার সাথে যাবে বাইরে? শহরে মিসেস রামসের অল্প কিছু কাজ আছে, এজন্য তাকে একটা দুটো চিঠি লিখতে হয়েছে। তার জন্য সম্ভবত তার 10 মিনিট লেগেছে। টুপিটা পরে তার ঝুড়ি আর ছাতাটা নিয়ে 10 মিনিটের মধ্যে একটা ছোট ভ্রমণের জন্য তৈরি হওয়ার মনোভাব নিয়ে সে আবার ফিরে এসেছে। টেনিস লনটা পার হওয়ার সময় মিস্টার ক্যারমিকালকে একটা প্রশ্ন করতে মিসেস রামসেকে আবার কিছুক্ষণের জন্য থামতেই হলো। ক্যারমিকাল হলুদ চোখওয়ালা বেড়ালের চোখের মতো দরজাটা অল্প ফাঁক করে রোদ পোহাচ্ছেন, আর বেড়ালের মতোই যেন তিনি গাছের দোল খাওয়া বা মেঘের চলাফেরা দেখতে পাচ্ছেন, কিন্তু ভাবনা বা অনুভূতিতে চড়াও হতে দিচ্ছেন না। বিশাল একটা অভিযানে যাচ্ছে তারা, মানে শহরে যাচ্ছে। কথাটা বলে একটু হেসে ক্যারমিকালের কাছে দাঁড়িয়ে মিসেস রামসে জিজ্ঞেস করল, স্ট্যাম্প, লেখার কাগজ বা সিগারেট লাগবে? কিন্তু না, ক্যারমিকালের কিছুই দরকার নেই। ক্যারমিকাল তার প্রশস্ত কোলে হাত দুটো ভাঁজ করে রেখে এভাবে চোখ পিটপিট করে তাকালেন যেন এই শুভাকাঙ্ক্ষীকে, অর্থাৎ মিসেস রামসে সম্মোহনী শক্তি সম্পন্ন কিন্তু কিছুটা ভীত। এই শুভাকাঙ্ক্ষীকে উত্তর দিতে পারলে তার ভালো লাগতো, কিন্তু তিনি পারছেন না। ধূসর সবুজ এক তন্দ্রা পুরো বাড়িটা, পুরো পৃথিবীটা, সমস্ত মানুষকে জড়িয়ে ধরে রেখেছে। শুভাকাঙ্ক্ষার এই বিশাল বদান্যতায় কোনো শব্দ ব্যবহার করার যেন তাই কোনো প্রয়োজনই নেই। দুপুরের খাবারের সময় ক্যারমিকালের গ্লাস থেকেই কোনো একটা তরলের কয়েক ফোঁটা ছলকে পড়ায় ছেলেমেয়েরা তার হলদে রঙের গোঁফ আর দাড়ি খেয়াল করেছে, যেগুলো এখন দুধ সাদা হওয়ার কথা। ক্যারমিকাল বিড়বিড় করল, না, কিছু লাগবে না। রাস্তা ধরে জেলে পাড়ার দিকে এগোতেই মিসেস রামসে বলল, ক্যারমিকাল একজন বড় দার্শনিক হতে পারতেন, কিন্তু তার বিয়েটা সৌভাগ্য বয়ে আনেনি। যেন অপ্রত্যাশিত বাতাসের তেজ সামলাতে কালো ছাতাটা উঁচু করে ধরে সামনেই কারোর সাথে দেখা করতে যাচ্ছেন এভাবে হেঁটে মিসেস রামসে ক্যারমিকালের গল্পটি ট্রান্সেলকে বলল। অক্সফোর্ডে কোনো এক মেয়ের সাথে প্রেম, কম বয়সী বিয়ে, দারিদ্র্য, ভারতে যাওয়া, পারস্য বা ভারতীয় ছেলেদের শেখাতে কিছু কবিতা অনুবাদ করা, এসব ঘটনা বলার পর মিসেস রামসে অনুদিত কবিতাগুলো সম্পর্কে বলল, সেগুলো বেশ ভালো অনুবাদ ছিল বলেই আমার বিশ্বাস। শেষমেশ ক্যারমিকালের বাগানে এভাবে পড়ে থাকা প্রসঙ্গে বলল, কিন্তু এত কিছু করে আসলে কী লাভ হলো? কথাগুলো শুনে ট্রান্সেলের স্বস্তি পেল। কিছুক্ষণ আগে অল্প বিস্তর অপদস্থ হওয়ার পর মিসেস রামসের ট্রান্সেলকে এই কথাগুলো বলার খুব প্রয়োজন ছিল। ট্রান্সেলে নতুনভাবে উজ্জীবিত বোধ করল। কটাক্ষ করে হলেও মিসেস রামসে একজন পুরুষের বুদ্ধিমত্তার মূল্য দিয়েছে। পুরুষের বুদ্ধিমত্তা ফুরিয়ে যাওয়ার দ্বার প্রান্তে এলেও যে নারীরা তার অধীন তা বুঝিয়েছে। না, মিসেস রামসে ক্যারমিকালের স্ত্রীকে দোষ দেয়নি, না সেও বুঝিয়েছে যে একটা বিয়ে সফল হয় পুরুষের অবদানে। মিসেস রামসে ট্রান্সেলের মন ভালো করে দিল
এবং নিজের প্রতি এমন সন্তুষ্ট বোধ করালো যেমনটা আগে কখনো সে বোধ করেনি। টানসেলের মনে হলো এখন যদি তারা গাড়ি ভাড়া করত তাহলে ভাড়াটা তার নিজের দিতে ভালো লাগতো, কিংবা মিসেস রামসের ছোট ব্যাগটা যদি সে বহন করতে পারত তাহলে বেশ শান্তি পেত। টানসেলে ব্যাগ বহন করতে চাইলে মিসেস রামসে বলেছে না না, তার ব্যাগ সে নিজেই বহন করে। মিসেস রামসে তাই করে আসলো। টানসেলে মিসেস রামসেকে বুঝতে পারল। সে আরও অনেক কিছু আলাদা আলাদাভাবে বুঝতে পারল যা তাকে উত্তেজিত করলো এবং একই সাথে তাকে কষ্ট দিল যে সে চাইলেও মিসেস রামসেকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। টানসেলে চাইলেও মিসেস রামসে যেন তাকে কোনো এক শোভাযাত্রায় আলখাল্লা পরা অবস্থায় হেঁটে যেতে দেখে। আহা, কোনো এক ফেলোশিপ বা প্রফেসর হয়ে যদি মিসেস রামসের সামনে সে দাঁড়াতে পারত। আজ তার মনে হলো যে কোনো কিছুই তার পক্ষে হওয়া সম্ভব। এরপর সে নানান রূপে নিজেকে কল্পনায় দেখল, কিন্তু মিসেস রামসে কি তাকে সেভাবে দেখতে পাচ্ছে? একটা লোক আঠা দিয়ে কাগজ ছাড়ছে। বিশাল পতপত করা কাগজটি নিজের ডানা মেলে দিতে চাইছে। কাগজটিতে ব্রাশের প্রতিটি পোঁচ একটি সার্কাসের বিজ্ঞাপনের ঘোড়া সতেজ পা, খুর, ঘোড়া প্রকাশ করছে। ঝলমলে লাল নীল রং পেলবভাবে একে একে প্রতিভাত হচ্ছে, যে পর্যন্ত না দেয়ালের অর্ধাংশ ঢেকে যায়। 100 ঘোড়সওয়ারি, 20টি খেলুড়ে শিল মাছ, সিংহ আর বাঘগুলো এভাবে গলা বাড়িয়ে আছে যে মিসেস রামসে ঠিকঠাক দেখতে পাচ্ছে না। মিসেস রামসে জোরে জোরে পড়ল, যার শেষ লাইন হলো শহরে আসছে। মইয়ের মাথায় কাজ করা লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস রামসে দুঃখের স্বরে আরও বলল, এক হাতওয়ালা লোকটার জন্য কাজটা খুবই বিপজ্জনক। লোকটার বাঁ হাতটা ফসল কাটার মেশিনে গত বছর কাটা পড়েছে। যেতে যেতে মিসেস রামসে উত্তেজিত স্বরে বলল, চলো যাই। এই ঘোড়সওয়ারি আর ঘোড়াগুলো তার মনে শিশুসুলভ আনন্দ তৈরি করে হাত কাটা লোকটা নিয়ে দুঃখটা ভুলিয়ে দিল। টানসলেও কিছুটা অন্যমনস্কভাবে মিসেস রামসের কথার প্রতিধ্বনি মাফিক বলল, চলেন যাই। এবার একটা আত্মসচেতনতা থেকে মিসেস রামসে নিজেকে সামলে আবার বলল, চলো আমরা সবাই মিলে একদিন সার্কাসে যাই। টানসেলে বলল, না। টানসেলের কাছে সার্কাসে যাওয়ার ব্যাপারটা ঠিক মনে হলো না। তার মনে হলো না যাওয়া উচিত। কিন্তু কেন? মিসেস রামসে অবাক হলো। টানসেলের কি হলো? টানসেলেরকে মিসেস রামসের এই মুহূর্তে ভালো লাগলো। ছোটবেলায় তার বাবা মা কি তাদের সার্কাসে নিয়ে যায়নি? মিসেস রামসে জিজ্ঞেস করল। কখনোই না, এভাবে জবাব দিল টানসলে, যেন কেন তারা ছোটবেলায় সার্কাসে যায়নি এই ব্যাপারে বলার জন্য এতদিন ধরে উদ্গ্রীব হয়েছিল। টানসলে বলে চলল, তাদের পরিবার ছিল বেশ বড়, 9 ভাই বোন, আর তার বাবা ছিল একজন কর্মজীবী মানুষ। টানসেলের ভাষায় শুরুটা এমন, আমার বাবা ছিল একজন রসায়নবিদ। মিসেস রামসে, তার একটা দোকান ছিল। 13 বছর বয়স থেকেই টানসেলের বাবা নিজের জীবিকা নিজে নির্বাহ করত। শীতের দিনে প্রায়ই সে একটা ভালো কোট ছাড়া বাইরে যেত। কলেজে সে কখনোই কাউকে ফিরতি সৌজন্য প্রকাশ করতে পারত না। অন্য মানুষরা যেসব জিনিস যতদিন ব্যবহার করত সেসব জিনিস তার বাবা দ্বিগুণ সময় ধরে ব্যবহার করত। সবচেয়ে সস্তা সিগারেট শ্যাক যা বস্তির বৃদ্ধরা টানত সেটাই টানত। দিনে 7 ঘন্টা কঠোর পরিশ্রম করত। আর এখন টানসেলের নিজের গবেষণার বিষয় কোনো ব্যক্তির ওপর কোনো কিছুর প্রভাব। তারা হাঁটছিল, কিন্তু মিসেস রামসে টানসেলের কথার অর্থ পুরোপুরি বুঝতে পারল না। শুধু গবেষণা, ফেলোশিপ, পাঠক সত্তা, অধ্যাপনা, এই শব্দগুলো তার কানে এলো আর গেল। মিসেস রামসে এই স্বচাকচিক্য প্রদানকারী কুৎসিত প্রাতিষ্ঠানিক শব্দগুলো আমলে নিল না, কিন্তু বুঝতে পারল সার্কাসে যাওয়ার বিষয়টা কেন টানসেলেকে এভাবে নাড়া দিয়েছে। আহা বেচারা, টানসেলে হয়তো হুট করে তার বাবা মা ভাই বোনের কথা বলে বসেছে যাতে মিসেস রামসে কথাগুলো তার ছেলে মেয়েদের বলে, আর তাতে হয়তো তার ছেলেমেয়েরা টানসেলেকে নিয়ে আর উপহাস করবে না। টানসেলে হয়তো চায় মিসেস রামসে এই কথাগুলো যাতে অন্তত ক্রুকে বলে। মিসেস রামসে ভাবল, টানসেলের তবে কোন ধরনের কথা বলতে ভালো লাগতো? টানসেলের হয়তো এটা বলতে ভালো লাগতো যে সে সার্কাসে যায়নি, কিন্তু রামসে পরিবারের সাথে ইবসেনের নাটক দেখতে গেছে। লোকটা একটা শট, অসহ্যকর, বিরক্তিকর। শহরে পৌঁছেছে বলে তারা এখন বড় রাস্তায় আছে। গাড়িটা মুচির দোকান পার করেছে, আর এখনও টানসেলে বসতি, শিক্ষা, কর্মজীবী এবং নিজের শ্রেণীকে সাহায্য করা, বক্তৃতা এসব নিয়ে কথা বলে যাচ্ছে। মিসেস রামসে বুঝতে পারল
সার্কাসের বিষয়টা মাটি চাপা দিয়ে টান্সলে এতক্ষণে আবার তার আত্মবিশ্বাস জড়ো করতে পেরেছে। এখন আবার টান্সলেকে মিসেস রামসের বেশ ভালো লাগছে এবং এরপর টান্সলে আবার কিছু একটা বলতে যাচ্ছে। এমন সময় মিসেস রামসে দেখল দুপাশের বাড়িগুলো প্রায় ভেঙে পড়ছে। যেটি রাস্তায় পৌঁছতেই দেখতে পেল পুরো সৈকত যেন তাদের সামনে বিস্তৃত হয়ে ছড়িয়ে আছে। মিসেস রামসে মুগ্ধ হয়ে বলেই ফেলল, কি সুন্দর! বিশাল এক মসৃণ নীল সমুদ্র তার সামনে, মাঝখানে প্রাচীন অনাড়ম্বর বাতিঘরটা, আর ডান দিকে যতদূর চোখ যায় বিবর্ণ নিম্নমুখী মৃদু ভাঁজ দেওয়া বালিয়াড়ি, যেখানে অবাধ্য ঘাসেরা চিরপ্রবহমান। এখানে এলে মিসেস রামসের সবসময় মনে হয় জায়গাটা যেন কোনো চাঁদের দেশে পালিয়ে যাচ্ছে, যা মানুষের বসবাসযোগ্য নয়। মিসেস রামসে থামল, দৃষ্টিকে তীক্ষ্ণ করে বলল, এই তো সেই দৃশ্যটা। এই দৃশ্যটা তার স্বামী পছন্দ করেন। এরপর সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চিত্রকাররা এখানে আসতো। অবশ্য এখনও তাদের কয়েক কদম দূরত্বে এমন একজন দাঁড়িয়ে আছে, পানামা টুপি মাথায়, পায়ে হলুদ বুট, গম্ভীর রিজু আর আত্মনিবিষ্ট হয়ে ছবি আঁকছে লোকটা। এজন্য হয়তো 10টি ছেলে তাকে ঘিরে আছে। লোকটার লাল গোল মুখে আত্মতৃপ্তি খেলে গেল এবং এরপর সে সবুজ কিংবা গোলাপি রঙের মিশ্রণে তার ব্রাশের আগা ডোবালো। মিসেস রামসে বলল, মিস্টার পৌনসফর্টের 3 বছর আগে এখানে আসার পর থেকে সবার আঁকা ছবিগুলোর বিষয়ই প্রায় এমন হয়ে দাঁড়িয়েছে। ধূসর সবুজ সাথে কলাপাতার রঙের নৌকার পাল, আর সৈকতে গোলাপি জামার মহিলারা ঘুরছে। লোকটাকে পাশ কেটে যাওয়ার সময় বিজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে মিসেস রামসে বলল, তার দাদির বন্ধুরা বেশ কষ্ট করত ছবি আঁকার সময়। প্রথমে তারা নিজের বানানো রং দিয়ে পটভূমিটা আঁকত, তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে ছবিটাকে আর্দ্র রাখত। টান্সলের মনে হলো মিসেস রামসে টান্সলেকে এটা বোঝাতে চাইছে যে সামনেই এই লোকটা আঁকা ছবি কাঁচা। টান্সলের মনে প্রশ্ন জাগল, আচ্ছা, এক্ষেত্রে এই কাঁচা শব্দটাই কি লোকে ব্যবহার করে না? রঙগুলো মৌলিক নয় এমন কিছু বোঝাতে লোকে কোন শব্দ ব্যবহার করে? এতক্ষণ একসাথে হাঁটার কারণে যে অসাধারণ আবেগ টান্সলের মনে জমা হয়েছে, যে আবেগের সূত্রপাত বাগানে মিসেস রামসের ব্যাগ বহন করার ইচ্ছা থেকে শুরু হয়েছে, শহরে এসে মিসেস রামসেকে তার নিজের জীবনের সব বলার কারণে যা আরও বেড়েছে, তার জন্য সে যেন নিজেকে ভিন্নভাবে দেখতে পাচ্ছে, আর সাথে তার এতদিনকার সব ধারণা কেমন যেন মুষড়ে পড়ছে। ব্যাপারটা বেশ অদ্ভুত। একটি খুব ছোট বাড়ির বৈঠকখানায় দাঁড়িয়ে মিসেস রামসের জন্য অপেক্ষা করছে টান্সলে। মিসেস রামসে উপরতলায় একজন মহিলার সাথে দেখা করতে গেছে। টান্সলে শুনতে পাচ্ছে উপরতলায় মিসেস রামসের আনন্দঝরা কণ্ঠ নিচু স্বরে পরিণত হচ্ছে। টান্সলে মাদুর, চায়ের কৌটা, কাঁচবাতি দেখতে দেখতে অধীর অপেক্ষা করছে। বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মিসেস রামসের ব্যাগ বহন করার সিদ্ধান্ত অটল হয়ে আছে। আর অমনি মিসেস রামসের উপরের ঘর থেকে বের হয়ে আসার শব্দ শুনল টান্সলে। একটা দরজা বন্ধ হলো। মিসেস রামসেকে বলতে শোনা গেল, তাদের অবশ্যই জানালা খুলে দরজা লাগিয়ে রাখা উচিত, আর তাদের কিছু লাগলে যেন তাকে জানায়। নিশ্চয়ই সে কোনো বাচ্চার সাথে কথা বলছে। হঠাৎ বের হয়ে মিসেস রামসে যখন মনে হলো এতক্ষণ মিসেস রামসে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করছিল, আর এই মুহূর্তে সে নিজের মধ্যে ফিরে আসছে। কিছুক্ষণের জন্য রানী ভিক্টোরিয়ার নীল লেসের পাট দেওয়া মোজা পরা ছবিটার সামনে কয়েক মুহূর্ত একেবারে নিশ্চুপ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখন টান্সেলের মনে হলো, হ্যাঁ, ঠিক তাই, টান্সেলের দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আসলেই এই মিসেস রামসে। তার চোখের তারায়, চুলের অবগুণ্ঠনে, সাইক্লামেন আর বন্য বেগুনিতে। না, কি যা তা ভাবছে সে। মিসেস রামসের বয়স প্রায় 50। 8 সন্তানের মা সে। ফুলের জমিতে পা ফেলে ভাঙা কুড়ি আর পড়ন্ত মেষশাবক বক্ষে তুলে তার চোখের তারায় আর চুলের হাওয়ায় ছেলেটা দাঁড়িয়ে আছে মেয়েটার ব্যাগ হাতে নিয়ে। বিদায় এলসি, মিসেস রামসে বলল, আর এরপর তারা রাস্তা পর্যন্ত হেঁটে গেল। মিসেস রামসে তার ছাতাটা খাড়াভাবে ধরে এভাবে হাঁটছে যেন একটু সামনেই কারো সাথে তার দেখা করার কথা। জীবনে প্রথমবারের মতো টান্সলে অস্বাভাবিক গর্ববোধ করল। পরীক্ষা খননকারী লোকটা তার কাজ ফেলে প্রায় হাত পা ছেড়ে দিয়ে মিসেস রামসের দিকে তাকিয়ে আছে। প্রথমবারের মতো টান্সেলে খুব গর্ববোধ করল। একজন সুন্দরী রমণীর পাশে হাঁটছে বলে সে হাওয়া, সাইক্লোমেন আর বেগুনি ফুলের পরশ অনুভব করল। টান্সেলে সেই রমণীর ব্যাগ হাতে
দাঁড়িয়ে রইল। বাতিঘরে যাওয়া হবে না জেমস, টানসেলে বলল। মিসেস রামসের অনুকরণে অন্তত কিছুটা নরম ও সহমর্মিতা রেখে কথাটা বলার চেষ্টা করেছে সে। বিরক্তিকর একটা ছেলে, কেন একই কথা বারবার বলছে, ভাবল মিসেস রামসে। এমনও হতে পারে ঘুম থেকে উঠে দেখবে ঝকঝকে রোদ উঠেছে, পাখি ডাকছে। ছেলের চুলে হাত বুলিয়ে আলতো স্বরে কথাগুলো বলল মিসেস রামসে। কালকের আবহাওয়া ভালো থাকবে না, বাবার এই মর্মান্তিক কথাগুলো ছেলেটার মন ভেঙে দিয়েছে, এটা বেশ বুঝতে পারছে মিসেস রামসে। বাতিঘরে যাওয়াটা জেমসের কাছে যে একটা নেশার মতো তা তো কারো না বোঝার কথা না। কিন্তু যেভাবে এই অসহ্যকর টানসেলে বারবার জেমসের কাটাঘায়ে নুনের ছিটা দিচ্ছে, তাতে মনে হচ্ছে তার স্বামীর মর্মান্তিক কথাগুলো যথেষ্ট ছিল না। জেমসের চুলটা ঠিক করে দিয়ে মিসেস রামসে আবার বলল, এমনও হতে পারে কাল সব ঠিক হয়ে যাবে। এখন মিসেস রামসে কেবল ফ্রিজে লাগানো ছবিগুলো নিয়ে ছেলের কাজের প্রশংসা করতে পারে, আর স্টোর লিস্টের পৃষ্ঠাগুলো এই আশায় উল্টে যেতে পারে যাতে কোনো ঘাস কাটার যন্ত্র বা মই জাতীয় ছবি পাওয়া যায়, যেগুলো ধার বা হাতলগুলো কাটতে বেশ নিষ্ঠা আর যত্নের প্রয়োজন। ছেলেগুলোও কেমন, তার স্বামীর আগে পিছিয়ে ডান বাম করে কুচকাওয়াজ করতে থাকে। যদি তার স্বামী বলে বৃষ্টি হবে, তো ছেলেগুলো টর্নেডো নামিয়ে ফেলে। কিন্তু পৃষ্ঠা উল্টাতেই হঠাৎ মিসেস রামসের মই, ঘাস কাটার যন্ত্র খোঁজার কাজ বাধাগ্রস্ত হলো। বাইরে মানুষের হাস্যোজ্জ্বল কথাবার্তাগুলো শুনতে না পারাটাকে একটি পাইপ লাগানো আর খোলার অবিরত গুঞ্জনের মতো ঢেউয়ের শব্দ যেন সান্ত্বনা দিয়ে যাচ্ছে, যেহেতু মিসেস রামসে ছাদের ঘরে জানালার পাশে বসে আছে। আধ ঘন্টা ধরে সমুদ্রের স্রোত একটা কোমল শব্দ মাত্রা আয়ত্ত করে মিসেস রামসের শ্রবণ সীমার উপর বসে রাজত্ব করছে আর সকল শব্দকে ঠেলে সরিয়ে দিচ্ছে। যেমন বাইরে ছেলে মেয়েদের ক্রিকেট খেলায় বলের আগাটার ব্যাট স্পর্শ করার শব্দ, একটু পরপর আচমকা একটা জোরালো শব্দ, ছেলে মেয়েদের চেঁচিয়ে ওঠা, কেমন হলো কেমন হলো, এগুলো সব এই ঢেউয়ের শব্দের হাতে জব্দ হয়ে আছে। সৈকতের ঢেউ আছড়ে পড়ার এই একঘেয়ে শব্দটা তার ভাবনার গায়ে একটা পরিমিত এবং মোলায়েম ছাপ এভাবে বারবার লাগিয়ে দিচ্ছে যে তার মনে হচ্ছে সে আসলে এখন বাচ্চাদের সাথে বসে আছে আর প্রকৃতি পুরনো কোনো উজ্জীবনী গান গুনগুন করে যাচ্ছে। আমি তোমাকে পাহারা দিচ্ছি, আমি তোমার সাহায্যকারী। এমনিতেই এই শব্দটা তেমন কোনো মানে থাকে না, তবে যখন হাতের কাজ থেকে মন একটু বিরতি নেয়, তখন শব্দটা একটা ভৌতিক বাজনার মতো জীবনের সংজ্ঞায় বিলাপের সুর জুড়ে দেয়। এই দ্বীপের ধ্বংসাত্মক রূপটাকে এবং সাগরের করাল গ্রাসকে মনে করিয়ে দেয়, এবং মিসেস রামসেকে সাবধান করে দেয় যে তার দিন একটা পর একটা চলে যাচ্ছে। বুঝিয়ে দেয় জীবনটা একটা রংধনুর মতো ক্ষণস্থায়ী। ঢেউয়ের এই শব্দটা, যা সচরাচর অন্য শব্দের আড়ালে লুপ্ত হয়ে থাকে, মাঝে মাঝে বজ্রপাতের মতো তার কানে তালা লাগিয়ে দেয় আর তাকে ভীত সন্ত্রস্ত চোখে মুখে তুলে তাকাতে বাধ্য করে। সমুদ্রের শব্দটা এখন আরও জোরালো হওয়ার ব্যাখ্যা হচ্ছে বাইরে এতক্ষণ টানসেলে আর মিস্টার রামসে কথা বলছিল, আসলে যা এখন থেমে গেছে। আশপাশের শব্দ থেমে যেতেই মিসেস রামসে এক দুশ্চিন্তা থেকে আর এক গুরুতর দুশ্চিন্তায় এভাবে পড়ে গেছে যেন কিছুটা শান্ত আনন্দদায়ক এবং কিছুটা দূষিত আবেগের পেছনে এতক্ষণে নষ্ট করার সময় পুনরুদ্ধার চলছে। এবার মিসেস রামসে নিশ্চিত হলো বেচারা চার্লস টানসেলের কথায় আর কান দিচ্ছে না তার স্বামী। কিন্তু এটা তার চিন্তার বিষয় না। যদি তার স্বামীর জন্য কোনো মানুষকে বিসর্জন দিতে হয়, অবশ্যই তার প্রয়োজন হয়, তবে সে খুশি মনে সেই চার্লস টেনসেলকে কুরবান করে দিবে যে তার ছোট বাচ্চাটার মন ভাঙে। এক মুহূর্ত পর মিসেস রামসে এভাবে মাথা উঁচু করল যেন সে পরিচিত কোনো শব্দ শোনার জন্য অপেক্ষা করে আছে। তার অপেক্ষা অনুযায়ী কিছু নিয়মিত যান্ত্রিক শব্দ শুনতেও পেল সে। তবে তার স্বামী ছাদ বারান্দা থেকে ওঠানামা শুরু করতেই বাগানের দিক থেকে কিছুটা ছন্দ, কিছুটা শব্দ, কিছু সুর, মানে একরকম গান আর কবিতার মাঝামাঝি কিছু বাক্য ভেসে এলো তার কানে। আরও একবার মিসেস রামসে শান্তি পেল, আরও একবার নিশ্চিত হলো সব ঠিক আছে। তারপর সে তার হাঁটুতে রাখা বইয়ের দিকে তাকিয়ে 6টা ব্লেডওয়ালা একটা পকেট ছুরির ছবি দেখতে পেল। ভাবল জেমসের মন ভালো থাকলেই কেবল এই ছবিটা কাটতে পারবে। হঠাৎ নিশি পাওয়া আধা জাগ্রত মানুষের চিৎকার ভেসে এলো, স্টর্মড অ্যাট উইথ শট অ্যান্ড শেল। মিস্টার রামসে মূলত লর্ড টেনিসনের দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড কবিতা থেকে আবৃত্তি করছেন।
বাক্যটা তীব্রভাবে মিসেস রামসের কানে আঘাত করল। সে উদ্বিগ্ন হয়ে চারপাশে তাকালো। তার স্বামীর এই প্রলাপ কেউ শুনে ফেলল না তো? কেবল লিলি ব্রিস্কোকে দেখতে পেয়ে মিসেস রামসে খুশি হয়ে ভাবল, যাক, লিলি শুনলে কোনো ক্ষতি নেই। কিন্তু বাগানের শেষ প্রান্তে ছবি আঁকায় মগ্ন লিলিকে দেখে মিসেস রামসের এখন মনে পড়ল লিলির আঁকা ছবির জন্য তাকে তার মাথা সম্ভবপর একই ভঙ্গিতে রাখতে হবে। লিলির আঁকা ছবি। মিসেস রামসে হাসল। চাইনিজদের মতো ছোট চোখের ও ভাঁজ পড়া মুখের এই মেয়ে হয়তো কখনো কাউকে বিয়ে করবে না। মেয়েটার আঁকা ছবিকে কেউ গুরুত্বের সাথে নেয় না। স্বাধীন ছোট্ট এক প্রাণ লিলি, আর এজন্যই তো মিসেস রামসে তাকে এতটা পছন্দ করে। লিলিকে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে পড়ায় মিসেস রামসে এবার তার মাথা নোয়ালো।